বাসা হচ্ছে মানুষের একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। মানে একটা সাধারণ মানুষ খুব কমই হয় যে 3টা-4টা বাসা করে, একটাই করে। যেহেতু আমাদের জায়গা কম, সেহেতু আমাদের স্পেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা বাসার মধ্যে কিন্তু সুন্দর করে সাজাতে পারলে আমরা প্রপারলি 100% জায়গা ইউজ করতে পারবো। যখন আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইনটা করে ফেলে, পাশাপাশি যদি ইন্টেরিয়ার ডিজাইনটা হয়ে যায়, তখন কস্টিংটা দুইবার না হয়ে একবারে হয়ে যাবে। নতুন বছরের নতুন শুরু, স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে যাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের গল্প, বাস্তব অভিজ্ঞতা আর আলোচনা নিয়ে আজ থেকে শুরু হলো তিলোত্তমা প্রেজেন্টস বিল্ড টক বাংলাদেশ। একটা ভবন শুধু রড, সিমেন্ট আর কংক্রিটের গল্প না, বরং এটা মানুষের নিরাপত্তা, বিনিয়োগ আর ভবিষ্যতেরও প্রশ্ন। তাই এই অনুষ্ঠানে আমরা কথা বলবো রিয়েল এস্টেট, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়র আইডিয়াস, নির্মাণ প্রযুক্তি এবং নিরাপদ ভবন নিয়ে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের একজন অভিজ্ঞ আর্কিটেক্ট, যিনি সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্কিটেকচারাল প্রতিযোগিতায় গাবা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বিএনএস মংলা, বিএনএস শেরে বাংলা, বরিশাল ক্যান্টনমেন্ট সহ অন্যান্য ক্যাডেট কলেজ এবং আরও অনেক বড় বড় মেগা প্রজেক্টের ডিজাইনের সঙ্গে যিনি একক কনসালটেন্ট হিসেবে যুক্ত ছিলেন, আর্কিটেক্ট জনাব মামুনুর রহমান। চলেন তার কাছ থেকে আজ জেনে নেই বসবাসের জন্য আমাদের আদর্শ লিভিং স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত। মামুন ভাই, আপনাকে বিল্ড টক বাংলাদেশে স্বাগতম। ধন্যবাদ মিজান ভাই। আসসালামু আলাইকুম। আমি মামুন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আজকে আমাদের এই প্রথম এপিসোডে আপনাকে গেস্ট হিসেবে পেয়ে আমরা অনেক গর্ববোধ করছি যে আপনার মতো একজন আর্কিটেক্ট, যিনি কিনা এই মাত্রই একটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন কোয়ালালামপুর থেকে। ওইটা নিয়ে আমরা পরে ওই গল্পটা শুনবো। বাট তার আগে আমি জানতে চাই, আমি জানি আপনার সম্বন্ধে যে আপনি ছোটোবেলায় ডাঙ্গুলি খেলতেন, ফুটবল খেলতেন। তো এই সব জায়গা থেকে ডাঙ্গুলি খেলতে খেলতে আপনি কী করে আর্কিটেক্টে চলে আসলেন? মানে আর্কিটেকচারে আপনি কীভাবে প্রফেশন হিসেবে নিলেন, বা আর্কিটেক্ট হওয়ার স্বপ্নকে আপনি ছোটোবেলা থেকে দেখতেন? এই জার্নিটা যদি আপনি আমাদের অডিয়েন্সের সঙ্গে একটু শেয়ার করেন। ছোটোবেলায় আমার জন্ম হয়েছে সিরাজগঞ্জের একটা ছোট শহরে। ওখান থেকে আমার জার্নিটা শুরু, তারপরে ক্যাডেট কলেজ, এরপরে আমরা আসছি বুয়েটে। বুয়েট থেকে আমি বের হয়েছি 96-এ। ক্যাডেট কলেজ থেকে বুয়েট আসছেন, মানে আপনি ছোটবেলা থেকে পড়াশোনায় আপনি ভালো স্টুডেন্ট হিসেবেই ছিলেন, খেলাধুলা করলেও স্টুডেন্ট ভালো ছিলেন। মোটামুটি আমাকে ভালো ছাত্র বলেই জানতো সবাই। ওকে। তারপরে বুয়েট লাইফ শেষ করে আমরা প্রথম শুরু করি 3 ফ্রেন্ড মিলে একটা ছোট আর্কিটেকচারাল কোম্পানি, ধানমন্ডি 27 নম্বরে। সেখান থেকে আমাদের জার্নি শুরু। কিছুদিন কাজ করার পরে আসলে আমরা খুব একটা ভালো করতে পারছিলাম না, টুকটাক কাজ করছিলাম। মাঝামাঝি আমার কানাডাতে ইমিগ্রেশন হয়ে গেল। আচ্ছা, আমি একবার কানাডাতেও গেলাম, যে আমি ওখানে 2 মাস ছিলাম। এবং সম্ভবত আপনি পুরোপুরি মাইগ্রেশন নিয়ে একদম ফুল ফ্যামিলি নিয়ে ওখানে গিয়েছিলাম, পুরো ফ্যামিলি নিয়ে। পরে আমার যেটা হয়েছে যে আমার ওখানে থেকে ভালো লাগে নাই, আমার মনে হচ্ছে যে এটা আমার জায়গা না। এবং আমি যতদূর জানি যে আপনি কানাডাতেও আপনি এনলিস্টেড আর্কিটেক্ট, কানাডান আর্কিটেকচারাল, যে কানাডান আর্কিটেকচারাল, কিন্তু সেখানে আপনার ভালো লাগলো না। মানে আপনি তো চাইলে কানাডাতে কাজ করতে পারতেন আর্কিটেক্ট হিসেবে। তো আমি চলে এসে মানে কানাডা ছেড়ে আপনার কাছে মনে হলো যে বাংলাদেশ ব্যাক করলে বাংলাদেশে কাজ করার অপরচুনিটি বেশি। বাট মানে কেন মানুষ তো সবাই কানাডা যাওয়ার জন্য অস্থির থাকছে, সবাই এখন বিদেশে চলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, ক্যারিয়ারের জন্য যাচ্ছে। আর আপনি বিং আর্কিটেক্ট, আপনি ওখানে আর্কিটেক্ট হিসেবে কাজ করে, আপনি এনলিস্টেড, আপনার লাইসেন্স আছে কানাডাতে, তারপর আপনি বাংলাদেশে ব্যাক করলেন কেন? বাংলাদেশ আসলে একটা ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রিগুলোতে কাজের স্কোপ অনেক বেশি রাদার দ্যান ডেভেলপড কান্ট্রি। কানাডা অলরেডি অনেক ডেভেলপড, ফলে বাংলাদেশে কাজের আর্কিটেক্টদের কাজ করার স্কোপ অনেক বেশি, অনেক সুযোগ বেশি, বিভিন্ন ধরনের কাজ আছে। ইট ইজ গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। এবং আমাদের দেশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের আর্কিটেক্টরা আস্তে আস্তে অনেক ভালো ভালো কাজ করছে, অনেক বিউটিফুল কাজ হচ্ছে এখন, কোনো সন্দেহ নেই বাংলাদেশে। এবং বাংলাদেশের আর্কিটেক্টরা তো মানে দেশের বাইরেও অনেক বড় বড় কাজ আগেও করতো, এখন আরো বেশি করছে, অনেক বড় বড়। রিসেন্ট আপনি কুয়ালালামপুরে একটা অ্যাওয়ার্ড, গাবা অ্যাওয়ার্ড, আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড জিতে এসেছেন। তো এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার বাংলাদেশের একজন আর্কিটেক্ট হিসেবে। এটা ঠিক স্পেসিফিক কোন প্রজেক্টের উপরে বা কিসের উপরে অ্যাওয়ার্ডটা ছিল? আমি ইনস্টিটিউশন বেশ কিছু করেছি। এটা বেসিক্যালি ছিল বেস্ট আর্কিটেক্ট অফ দ্য ইনস্টিটিউশনাল প্রজেক্ট 2025। ওকে। তো
আমি বিএনএস শেরে বাংলা, বিএনএস মোংলা, বরিশাল ক্যান্টনমেন্ট এবং আরও 3টা ক্যাডেট কলেজ করি। তো এর মধ্যে এই প্রজেক্টটা স্পেশালি বিএনএস শেরে বাংলার জন্য পেয়েছি, যেটা পটুয়াখালীতে কলাপাড়ায় অবস্থিত। বিএনএস শেরে বাংলা যেটা করেছেন পটুয়াখালীতে, এটা মানে টোটাল কত একর জায়গার উপরে এই প্রজেক্টটা ছিল? 205 একর জায়গা। 205 একর মানে হিউজ প্রজেক্ট, ফুল একটা ক্যান্টনমেন্ট, একটা পুরোপুরি একটা নেভি বেস, একটা নেভি বেস, একটা বিরাট একটা প্রজেক্ট। আচ্ছা, একটা ভেরি বিগ প্রজেক্ট। 205 একর মানে একটা হিউজ ব্যাপার, অনেক বড়। এখানে ছিল 67টা বিল্ডিং। আচ্ছা, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, পয় নিষ্কাশন সিস্টেম, মানে সবকিছু মিলায় মানে একটা ফুল সিটি, তো একটা কাইন্ড অফ ক্যান্টনমেন্টই তো এটা, যেহেতু আর্মিদের নেভি। তো এই যে আপনারা যে কুয়ালালামপুরে যে অ্যাওয়ার্ডটা করলেন, এখানে কোন কোন দেশ ছিল? বা এখানে বেসিক্যালি এশিয়ার দেশগুলো বেশি ছিল। ইন্ডিয়ার অনেক আর্কিটেক্ট ছিল, মালয়েশিয়ার ছিল, থাইল্যান্ডের দেখেছি আমি, এবং আশেপাশের দেশগুলো থেকেই বেশি আসছে। ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমি কাউকে দেখিনি আমাদের এই এশিয়া কন্টিনেন্টের। এবং বোধহয় ওখানে আমি যতদূর জানি যে একটা ইন্টারন্যাশনালি ভালো কাভারেজও ওরা ওখান থেকে দিয়েছে, যদিও বাংলাদেশে আমরা ঠিক ওইভাবে কাভারেজগুলো পাই নাই। জি, ওটা আমি চেক করে দেখলাম যে ওরা 60 কান্ট্রিতে কভার করেছে, 60টা দেশে। বাট বাংলাদেশে আনফরচুনেটলি আমরা ঠিক ওইভাবে কাভারেজ পাইনি। আমি কিছু জায়গায় ইনফরমেশন পেয়েছি অনলাইনে বা ফেসবুকে, কিন্তু যেভাবে মিডিয়া কাভারেজ হওয়া আসলে উচিত ছিল, আপনি কি মনে করেন যে সেটা আমরা হয়তো মানে আমি পার্সোনালি হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারিনি বা কোনো কারণে এটা হয়নি, হয়তো নেক্সট ডে হবে ইনশাআল্লাহ। আচ্ছা মামুন ভাই, এবারে আমি একটু অন্য ইয়েতে যাই, যে এই যে ধরেন আগে আমি যখন ছোট ছিলাম বা আপনি যখন ছোট ছিলেন, আমাদের বাড়িগুলো কীরকম হতো, যে দরজাগুলো থাকতো, একটা খিল থাকতো মাঝখানে ওই যে দিয়ে রাখতো, বা জানালাগুলো কাঠের জানালা হতো, রড থাকতো ওই জানালার মধ্যে, জানালাগুলো পুশ টাইপের ছিল। বাট আস্তে আস্তে এই যে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, এরপরে আসলো গ্রিল, স্লাইডিং থাই, এখন ইভেন গ্রিলও উঠে যাচ্ছে, ওপেননেসটা বেড়ে যাচ্ছে, জানালাগুলো আস্তে আস্তে হাইট বেড়ে যাচ্ছে, 8 ফিট হচ্ছে। এই যে ট্রেন্ড একটা কি চেঞ্জ হচ্ছে, মানে এইটা আসলে কেন চেঞ্জ হচ্ছে, নাকি এরকমই বা কী চেঞ্জ হচ্ছে, বা বাংলাদেশে এই ট্রেন্ড চেঞ্জিং সম্বন্ধে আমি একটু আপনার কাছে জানতে চাই, আমার অডিয়েন্সের যদি আপনি একটু বলেন। ট্রেন্ড তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, মানুষ যত ডেভেলপ করছে, মানুষের আস্তে আস্তে সব কিছুই ডেভেলপ করছে। মানুষের রুচি বলেন, মানুষের অ্যাপারচার, যেটা মানুষ আরও বেশি জানতে পারছে, দেশ বিদেশ দেখছে, পৃথিবীতে এইগুলো নিয়ে অনেক অ্যানালাইসিস হচ্ছে, যে একটা জানলা কেমন হওয়া উচিত, একটা রুমে প্রপার ভেন্টিলেশনের জন্য কতখানি খোলা রাখলে বেশি আলো আসবে, এইগুলো নিয়ে। ইভেন এখন এটাও হচ্ছে যে গ্লাসগুলো এমনভাবে তৈরি হয় যে লাইটকে কন্ট্রোল করে, যে আমি কতখানি লাইট চাই রুমের ভিতরে, গ্লাস আমার লাইটটা কন্ট্রোল করবে। তো এখন আসলে বিল্ডিং যে ইন্ডাস্ট্রি, এটা অনেক ডেভেলপ করে গেছে। মানে আগে হয়তো এত রিসোর্সও ছিল না, মানুষ এত কিছু জানতো না। এখন আস্তে আস্তে এগুলো মানুষ জানছে এবং সেভাবে ইউজ করছে, বা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। অমন ভাই, আপনি যেটা বলছেন যে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এখানে প্রচুর কাজ হচ্ছে, যত না প্ল্যান্ড ওয়েতে কাজ হচ্ছে, আনপ্ল্যান্ড ওয়েতে, বা মানে যত্রতত্র কিছু, যেমন ঢাকা শহরের বাইরে যদি আপনি যান, মফস্বল শহরগুলোতে প্রচুর ঘরবাড়ি হচ্ছে যেগুলো কোনো প্ল্যান নাই বা নাই। এবং এই যে মানুষ যে বাড়িগুলো করছে, এগুলো সবই কি পারফেক্ট আছে আপনি মনে করেন, নাকি তারা কোনো ভুল করছে, বা ভুল করলে কি করছে, মানে কোন ভুলটা বাংলাদেশের মানুষ এখন বাড়ি করার সময় সবচাইতে বেশি করছে? আমাদের দেশের একটা খুব বড় অসুবিধা আছে, সেটা হচ্ছে যে জায়গা আমাদের কম, মানুষ বেশি, কাজে মানুষের প্রয়োজনটা বেশি। হ্যাঁ, এখন আমার একটা ছোট 3 কাঠার প্লট আছে বা 2 কাঠার প্লট আছে ঢাকার বাইরে গেলে বেশিরভাগ যেটা দেখা যায়, তারা কোনো জায়গা যে সেটব্যাক রুল টুল এগুলো তারা মানতে চায় না, তারা একদম প্লটের সঙ্গে প্লট লাগিয়ে দিয়ে বিল্ডিংটা করে ফেলে। তো এইগুলোতে যখন করে ফেলে, হয়তো পাশের প্লটটা খালি আছে, কিন্তু ভবিষ্যতে কী প্রবলেমগুলো তাদের ফেস করতে হয়, বা হয়তো ওখানে যেই অথরিটি যারা এগুলো দেখার কথা, হয়তো তাদের ম্যান পাওয়ারের শর্টের কারণে বা যে কোনো কারণেই হোক, তারা কোনোভাবে ম্যানেজ করে, হয়তো বিল্ডিংগুলো হয়ে যায়। কিন্তু এই বিল্ডিংগুলো যে হয়ে যাচ্ছে, ধরেন আমার জৈবদশায় আমি একটা বিল্ডিং করলাম, আমি 10 বছর পর মারা গেলাম বা 20 বছর পর মারা গেলাম, পরের জেনারেশন আসলো, এই বিল্ডিংগুলো কি আদৌ লিভেবল হবে, নাকি তারা আসলে কোনো প্রবলেম ইন ফিউচারে যে ফেস করবে? সেটা এখন হ্যাপি হচ্ছে যে আমি 3 কাঠা জায়গায় একদম কোনো জায়গা ছাড়ি, পুরো জায়গায় আমি নিয়ে বাড়ি করে ফেলছি। আসলে কি এটা তার জন্য কি লাভ হয় না লস, বা কি
না, অবশ্যই লস হয়, কেননা যখন একটা বাসা করি আমরা একটা আর্কিটেক্টের কাছে যাই বা যারা জানে তাদের সাথে আলোচনা করি, তখন তারা স্পেসগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে তারপরে একটা জিনিস করে। এখন আপনি 3 কাঠা জমি, তার মানে 2160 স্কোয়ার ফিট। এখন আমি 2160 স্কোয়ার ফিটের মধ্যে যদি 2100 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করে ফেলি, আমার ভেন্টিলেশন হবে না। ভেন্টিলেশন না হলে অবশ্যই প্রবলেম হবে, কেননা এটা আসলে লিভেবল হবে না। অ্যাকচুয়ালি লিভেবল হবে না, মানে হয়তো আমি ভাবছি যে আমি বেশি গেইন করছি, কিন্তু আমি আসলে লস করছি, কেননা আমার প্রপার ভেন্টিলেশন নাই, প্রপার নড়াচড়ার জায়গা নাই, বা এখানে যে আমার আদার ফিউচারে মেইনটেনেন্সের জন্য প্রবলেম তৈরি করবে, সেটা নাই। আমার একটা ফায়ারের গাড়ি ঢুকতে হলে সে জায়গা লাগে। আপনি মনে হয় যেটা বলছেন যে বাংলাদেশের ছোট ছোট ল্যান্ড, 3 কাঠা 5 কাঠা বা এরকম ছোট ছোট ল্যান্ড, বাট এইসব ছোট ছোট ল্যান্ডে যেহেতু আমাদের লোক বেশি, এখানে জনসংখ্যা বেশি, সো আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয় বেশি। 3 কাঠা একটা প্লটে 10টা ফ্যামিলি থাকে বা 12টা ফ্যামিলি থাকে, 5 কাঠা একটা প্লটে তো 14টা ফ্যামিলি থাকছে, 2 ইউনিটের 7 তলার একটা বাড়ি যদি হয়। সো এখানে এই যে স্পেস ম্যানেজমেন্টটা, এই স্পেস ম্যানেজমেন্টটা কতটা জরুরি, বা এখানে আর্কিটেক্টের কি ভূমিকা? আমাদের যেহেতু আমাদের জায়গা কম, সেহেতু আমাদের স্পেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা বাসার মধ্যে কিন্তু সুন্দর করে সাজাতে পারলে আমরা প্রপারলি 100% জায়গা ইউজ করতে পারবো, বা 80% 90% জায়গা ইউজ করতে পারবো। এতে যেটা হবে সেটা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে বেশি অ্যাকোমোডেট করা সম্ভব, এবং প্রপার সেটব্যাক যেটা আমরা বলি, যে জায়গা ছেড়ে আমি যখন একটা বাসা করব, তখন আমার আশেপাশে যেটা গভর্নমেন্ট রুল আছে সেই অনুযায়ী ছেড়ে আমরা করলে বাসাটা লিভেবল হবে। সেই হিসাবে আমরা যদি এখন রাজুকের রুল দেখি, রাজুকের রুলেও এটা আছে যে আমরা এত পার্সেন্ট বিল্ট এরিয়া হবে, যে আমার হয়তো 3 কাঠা জমি আমি 60% বা 55% করতে পারছি। ফলে যেটা হয়, আমার চারদিকে যে জায়গাটা ছাড়ছি, এটা আসলে আমি ছাড়ছি না, আমি ভার্টিক্যালি আবার উপরে উঠে যাচ্ছি, উপরে যাবার আপনি স্পেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 7 তলা 8 তলা করে ফেললে তাহলে আমার যেটা হচ্ছে যে জায়গাটাও প্রপার ইউটিলাইজ হচ্ছে, আবার আমার ভেন্টিলেশন, একটা ব্রিদিং স্পেসও থাকছে, দুটো বিল্ডিং এর মাঝখানে একটা স্পেস থাকছে। সো এই যে এই বিল্ডিংয়ে তখন আপনি যখন স্পেসটা এরকম ছেড়ে দিচ্ছেন, যে সে 3 কাঠা জায়গায় 160 স্কোয়ার ফিটের জায়গায় যদি তাকে 35% বা 40% জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে সে আসলে নেট এরিয়া অ্যাকচুয়ালি 5-6 হয়তো কনস্ট্রাকশন আছে 1300 স্কোয়ার ফিট বা 1400 স্কোয়ার ফিট। তো এই সব জায়গায় আসলে একজন ভালো আর্কিটেক্টের ভূমিকাটা কি? মানে এই জায়গাটাকে, মানে অনেকেই মনে করছে যে এটা কোনো রকম একটা ডিজাইন আমি করে ফেললাম, মিস্ত্রি তো আছে, মিস্ত্রি বলছে স্যার আমার তো 10 বছরের অভিজ্ঞতা, যেটা হয় এটা আপনিও জানেন যে আমি 20 বছর কাজ করছি, এগুলো তো আমিই জানি। নিজেরা বসে টসে একটা করলো, অথরিটির ওখানে তো লোকজন থাকেই, ওদের সঙ্গে কিছু যোগাযোগ করলে কিছু পয়সা দিলে ওরা নিজেরাই একটা ডিজাইন করে নিজেরাই প্ল্যান পাস করে দিয়ে দেয়, এবং ওই ডিজাইন অনুযায়ী ফলো করে বিল্ডিংও করে ফেলে। তো এটা কতটা ওয়াইজ এটা? তাহলে আমি একটু বলি যে একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করি, তখন এটা 4টা 5টা পার্ট থাকে, যে আর্কিটেকচারাল ডিজাইন, তারপর স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, এবং আমরা বিল্ডিংটা কেমন হবে মানে 3D ভিউ, অ্যানিমেশন, এগুলোও করে দিই। তো ফলে হয় কি, প্রত্যেকটা জিনিস গোছানো থাকে, আমার লাইটটা কোথায় হবে, আমার ফ্যানটা কোথায় হবে, বা আমার প্লাম্বিং সিস্টেমটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস আমরা করে দিই। তো একটা মানুষ যখন তার নিজের মতো করে বাড়ি করে, তখন এই জিনিসটা আসে না, তারা আসলে জানেও না যে মানে সিকোয়েন্সটা একটা বাসার মধ্যে সিকোয়েন্স, যে লিভিং রুম, তারপরে ডাইনিং রুম, তারপরে অমুক বেডরুমগুলো এইভাবে থাকবে, প্রাইভেট জোন কোনটা হবে, পাবলিক জোন কোনটা হবে, জি, ভাগ করা থাকে। তো এই টয়লেটের ওয়েট জোন কতটুকু, ড্রাই জোন কতটুকু, এইগুলো একটা আর্কিটেক্টই ভালো জানে। তো আমরা ভাবি এগুলো এই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আসলে এগুলো হয় না। না, এটা অভিজ্ঞ মিস্ত্রির কাজ না, এটা আসলে আর্কিটেক্টেরই কাজ। বাংলাদেশে মানে এখন যে ফিউচার যে বিল্ডিং ডিজাইনগুলো হচ্ছে, বা যে বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে, এগুলোর মধ্যে মোহন ভাই আপনি কি মনে করছেন সামনে কোনটা? যেমন অনেক কিছু হচ্ছে এখন, ডুপ্লেক্স ভিলা হচ্ছে, স্টুডিও ফ্ল্যাট হচ্ছে, কন্ডোমিনিয়াম টাইপের হচ্ছে, বা সিঙ্গেল হাউসগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোন দিকে ট্রেন্ডটা যাচ্ছে, মানুষ কোনটা সামনে আরও পপুলার হবে বলে আপনি মনে করেন, যারা ধরেন এগুলো নিয়ে চিন্তা করছে বা রিয়েল এস্টেটে যারা আছে? বাংলাদেশে আসলে মানে পপুলার হচ্ছে কোনটা সেটা বলা কঠিন, কিন্তু আমাদের দরকার হচ্ছে কন্ডোমিনিয়াম টাইপের বিল্ডিং,
কেননা তাতে যেটা হয় যে মানুষের থাকার জায়গাগুলো একসাথে হলে বাকি স্পেসগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। আমাদের যেহেতু ল্যান্ড কম, সেহেতু আমরা যদি একটা কমিউনিটি লিভিং একটা জায়গায় করে ফেলি, বাকি স্পেসগুলো যদি আমরা ফ্রি পাই, আমরা কিন্তু কন্ডোমিনিয়াম করতে গেলে তো একটা বিগ ল্যান্ডের প্রয়োজন হয়। আপনি ছোট একটা ল্যান্ডে তো না, কন্ডোমিনিয়াম করতে আমরা পারবেন শুধু না। ঢাকা নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের দেশটা তো অনেক বড়। আমাদের অন্যান্য সিটিগুলো আছে, রাজশাহী, রংপুর, এইদিকে দিনাজপুর, চিটাগং, আমরা ওইসব সিটি নিয়েও কাজ করতে হবে। আমরা শুধু চিন্তা করছি হয়তো ঢাকা কেন্দ্রিক, এই জন্য আমরা ওইভাবে চিন্তা করছি যে ল্যান্ডটা আমরা খুব বাট ঢাকার আশেপাশে যদি কমিউনিকেশনটা ভালো করা যায়, রাইট, তাহলে ঢাকার আশেপাশেও যেখান থেকে কন্ডোমিনিয়াম যদি থাকে, মানুষ বসবাস করলো ওখানে, কিন্তু ঢাকার মধ্যে সে কাজের জায়গায় হয়তো 20 মিনিট বা 25 মিনিটে যদি আসতে পারে, তাহলে হয়তো এই যে সেন্ট্রাল থেকে একটু ডিসেন্ট্রালাইজ হয়তো ঢাকাতেও করা যায়। মেট্রো রেলের কানেক্টিভিটি বেড়ে গেলেই আমরা অনেক দূরে চলে যেতে পারবো ঢাকা থেকে। এবং মেট্রো রেল তো বোধহয় এখন পর্যন্ত যে কাজ হয়েছে 30% কাজ শেষ হয়েছে, এখনো 70% কাজ বোধহয় বাকি আছে, কারণ হিউজ কিন্তু এখনো কাভারেজের মধ্যে আসে না। আমাদের লাইন মনে হয় একটা বা দুটো হয়েছে, আমাদের লাইন হওয়ার কথা 6-7টা, তো তার মানে 30% মতো হয়েছে, 70% এখন আসেনি। এই 70% হয়ে গেলে আশা করা যায় যে হয়তো আপনি যেটা বলছিলেন যে তখন কন্ডোমিনিয়াম প্রজেক্টগুলোর ডিমান্ড আরও বাড়বে এবং ঢাকার আশেপাশে লিভিং ডিমান্ড অনেক হাই হবে আস্তে আস্তে। যেমন এখনই হচ্ছে আপনার পূর্বাচল, জলসিঁড়ি বা বসুন্ধরার ওইদিকে ডিমান্ড অনেক আস্তে আস্তে অনেক হাই হচ্ছে। এবং আপনি তো জলসিঁড়িতে বোধহয় অনেক কাজ করছেন, আপনি জানেন যে জলসিঁড়িতে এখনই ঢাকার সেন্টারের মধ্যে যে দাম, তার থেকে জলসিঁড়িতে দাম বেশি। অথচ এটা আপনি যদি ঢাকার সেন্টার বা একটা কোন জায়গা থেকে ধরবেন, ফর এক্সাম্পল আপনি মতিঝিল থেকে ধরেন, এটা 10 কিলোমিটার দূরে, তাই না? বা উত্তরা থেকে ধরেন, বা আরও বেশি হতে পারে। না, জলসিঁড়িতে দাম বাড়ার মেইন কারণ হচ্ছে ওইটা খুব প্ল্যান্ড একটা সিটি, এত প্ল্যান করে কাজটা করা হচ্ছে যে ফলে মানুষজন আসলে ওইটার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। একটা অন্যরকম একটা আধুনিক সিটি বোধহয় ওখানে ডেভেলপ হচ্ছে। ওইটাকে স্মার্ট সিটি বলার চেষ্টা করছে ওরা, অনেক কিছু ওইটার ভিতরে তারা ইনকর্পোরেট করছে আর কি, বিভিন্ন ধরনের জিনিস। মানে অনেক প্ল্যান করে করছে যে নেক্সট 100 বছর বা 200 বছর পরেও ওই সিটিটা, মানে ওই জায়গাটা যেন ক্রাউড না হয়। ঢাকা শহরে যেমন অনেক জায়গায় অনেক বেশি ক্রাউডই হয়ে গেছে। আমি যতদূর জানি ওরা 60% ছেড়ে 40% শুধু 60% হচ্ছে পুরো ওপেন এরিয়া, 60 বা 65% বোধহয়, আর বাকিটা হচ্ছে ওরা লিভেবল স্পেস করছে। এবং প্রচুর লেক টেক রোটেড, এগুলো তো বেনিফিট আছে। মামুন ভাই, আমাকে একটু বলেন যে বিল্ডিং যখন ডিজাইন করা হয় তখন তো একজন আর্কিটেক্ট এটা ডিজাইন করে দেন। ডিজাইন করে দেওয়ার পরে যখন অ্যাপার্টমেন্টটা হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, ড্রয়িং ডাইনিং, তখন যখন ফ্ল্যাট ওনার ওই ফ্ল্যাটে উঠতে যায়, তখন আবার তার একজন ইন্টেরিয়ার ডিজাইনারের শরণাপন্ন হতে হয়। সে আবার এগুলোকে ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করে, কালারটা সিলেক্ট করে, 3D করে, এই করে সেই করে। তো অ্যাকচুয়ালি একজন আর্কিটেক্ট এবং একজন 3D ডিজাইনার, এই দুজনের মধ্যে আসলে পার্থক্যটা কি? তাহলে আমি বলি যে একজন আর্কিটেক্ট পুরো প্রজেক্টটা করে, যে ধরেন একটা বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটা একজন আর্কিটেক্ট ডিজাইন করে, ইন্টেরিয়ার ডিজাইন তার একটা পার্ট করে, ভিতরের কাজটা সে করে, তার নামই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার। তার মানে হচ্ছে যে সে শুধু ভিতরের অংশটা করবে, ইন্টেরিয়ার পার্টটা। তো বিল্ডিং যখন আর্কিটেক্ট ডিজাইন করে, প্যারালালি যদি ইন্টেরিয়ারের যে কাজটা করবে সে যদি আর্কিটেক্টের সাথে মিলে কাজটা করে, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু আগেই সেট হয়ে যায়, যে আমি কিভাবে রুমগুলা ডিস্ট্রিবিউট করব, এর মধ্যে আরও কী কী রাখবো, কালারটা কি হবে, ফলে কস্টিংটা কমে আসবে। এটা একটা ব্যাপার। আর আপনি যেটা বলছিলেন যে দুইজনের মধ্যে পার্থক্য কি, মানে তফাৎটা কি? তফাৎ মানে দুইজন দুই ধরনের কাজ করে। আর্কিটেক্ট করে বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়ার করে হচ্ছে ভিতরের ডিজাইনটা, আর আর্কিটেকচার কাজটা হচ্ছে আরো বড় স্কেলে ফুল ইয়েটা করে, আর ইন্টেরিয়রটা এর একটা পার্ট। এই যে ইন্টেরিয়রটা এখন বেশ আস্তে আস্তে, আগে কিন্তু মানুষ অ্যাপার্টমেন্ট কেনাটাই অনেক কিছু মনে করতো, ইন্টেরিয়রের জন্য আলাদা কোনো বাজেট থাকতো না, খুব বেশি হলে একটা কিচেন ক্যাবিনেট করতো বা একটা ওয়ালে কিছু ক্যাবিনেট করতো, ওইটারই তারা মনে করতো ইন্টেরিয়র। বাট এখন তাদের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, ইন্টেরিয়র করছে, সিলিং করছে, ওয়াল করছে, এই সেই করছে। এই যে ইন্টেরিয়রটা, এটা কি শুধুমাত্র বিল্ডিংটা দেখতে সুন্দর করার জন্য, নাকি এটার কোনো ফাংশনালিটি আছে, এটার কোনো ইন্টেরিয়র করলে কোনো অ্যাডভান্টেজ আছে? বা অবশ্যই অ্যাডভান্টেজ আছে। আপনার একটা রুমের লাইটিংটা কেমন হওয়া উচিত, ইন্টেরিয়ার ডিজাইনার আপনাকে গাইড করবে। ফার্নিচারটা কেমন হওয়া উচিত, কালারের যে কম্বিনেশন, যে বাচ্চার রুমের একটা কালার হবে,
বাবা মার রুমের আরেকটা কালার হবে, বা ছেলের রুমের একটা কালার, মেয়ের রুমের একটা কালার, তার ফার্নিচারগুলো বয়সের সাথে অনেক কিছু, তার লেখাপড়ার এনভায়রনমেন্ট, মেয়েটা হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা পড়ে স্কুলে ক্লাস 3-তে, তো দুইজনের রুচি এবং চাওয়া পাওয়া দুই রকম। হ্যাঁ, এবং আপনি যে কথা বলছেন যে একজন, আমরা এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে গল্প করছিলাম যে একজন উনি গান পছন্দ করে, তো ওনার ঘরে গিটারের একটা থিম থাকতে পারে বা মিউজিকের একটা থিম থাকতে পারে। আর একজন উনি কোরআন তেলাওয়াত করেন, উনি কোরআনে হাফেজ, ওনার রুমে তো নিশ্চয়ই গিটারের ছবি থিম দিয়ে করা যাবে না, ওনার থিমটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট। সো এরকম এক একজনের তার পার্সোনাল লাইফের সঙ্গে, তার প্রফেশন, তার রুচির সঙ্গে এগুলো, বা একজন মুসলমান তার রুমে যেই ধরনের ভাইবটা আসবে, একজন হিন্দু বা একজন খ্রিস্টান তারও কালচারের কারণে একটু ভাইবটা চেঞ্জ হবে। এগুলো কালচার, বয়স অনেক কিছু ডিপেন্ড করে। আমি এবার সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা, খুব জনপ্রিয় কোশ্চিন এটা হচ্ছে একদম আমার যারা অডিয়েন্স আছে তারা প্রত্যেকেই কোশ্চিনটা জানতে চায় যে কম খরচে তারা মানে ইন্টেরিয়র ডিজাইনটা করতে চায়, কিন্তু এটা হতে হবে খুব ইফেক্টিভ। এটার ওয়েটা কি, মানে কম খরচে ইফেক্টিভ ইন্টেরিয়র ডিজাইন করার উপায়টা কি? সেটাই আমি প্রথম দিকে বলছিলাম আপনাকে যে যদি আপনি যখন আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইনটা করে ফেলে, পাশাপাশি যদি ইন্টেরিয়র ডিজাইনটা হয়ে যায়, তখন কস্টিংটা দুইবার না হয়ে একবারে হয়ে যাবে। আর তাছাড়া ম্যাটেরিয়াল পছন্দের ক্ষেত্রে একটু কম দামি ম্যাটেরিয়াল, মার্বেল না লাগে, আমরা মার্বেল এর কাছাকাছি অনেক টাইলস আছে, একটা মার্বেল পার স্কোয়ার ফিট রেট 700 থেকে 800 টাকা। তারপর আবার লাগানোর খরচটা অনেক বেশি। আমরা এখানে যদি ওরকম টাইলস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর টাইলস আছে যেটা 200-250 টাকার মধ্যে পাওয়া যায়। তো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কতখানি সেভ করতে চান, সেভাবে করা যায়। এবং আমার মানে ভাইবটা একই রকম আসে যে আমি এরকম চাচ্ছি, একই রকম করা সম্ভব। আপনি বলতে চাচ্ছেন যে যদি কেউ কস্ট মিনিমাইজ করতে চায়, তাহলে তাকে অবশ্যই যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা হবে তখনই তার ইন্টেরিয়র সলিউশনগুলো আনতে হবে প্ল্যানিংয়ের মধ্যে, এবং তার যে ইন্টেরিয়র প্ল্যানিং, যদি ইন্টেরিয়র ডিজাইনে কেউ থেকে থাকে, তার সঙ্গে যিনি আর্কিটেক্ট তার সঙ্গে একসঙ্গে বসেই টিমটা কাজ করতে হবে, বা ওনার যদি কোনো আইডিয়া থাকে সেটা আর্কিটেক্টকে বলে দিলে সেও হয়তো ওখানে ওইভাবে একটা অ্যাকোমোডেট করে দিতে পারে। বা এবং আসলে তো এটা আপনি যেটা বলছেন দিস ট্রু, যে আর্কিটেক্টের পক্ষে তো এখন তার রুম বাই রুম কালার, তার ফার্নিচার, তার কার্পেট, তার সিলিং এগুলো করার সময় সেটা করতে গেলে আলাদা বাজেটের ব্যাপার এসে যায়। সো ওটা ইন্টেরিয়র ফার্ম যেগুলো থাকে তাদের কাছে যাওয়াটাই ভালো। মোহন ভাই, ইদানিং স্মার্ট হোম কনসেপ্টটা খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে। এই স্মার্ট হোম কনসেপ্টটা আসলে কি, বা এইটা সম্বন্ধে যদি একটু আমার অডিয়েন্সকে আপনি বলতেন। স্মার্ট হোম এখন অনেকেই জেনে গেছে বিষয়টা কি। বিষয়টা কিছুই না, আপনার বিল্ডিংয়ের ভিতরে যে অ্যাপ্লায়েন্সেসগুলো থাকে এইগুলোকে স্মার্টলি ম্যানেজ করা। তার মানে আমি একটা বাসাতে আপনার ইলেকট্রিক্যাল সুইচ, আপনার গিজার, আপনার টিভি, আপনার এসি সব আপনি রিমোটলি কন্ট্রোল করবেন বাইরে থেকে, যে কোনো জায়গায়। আপনি হয়তো আপনার অফিসে বসে আছেন, আপনি ইন্টারনেটের মাধ্যমে বাইরে থেকে কন্ট্রোল করবেন। মানে আপনার বাসার এসিটা আপনি হয়তো বাসা থেকে বের হওয়ার সময় অন করে আসছেন, ভুলে গেছি। হ্যাঁ, এটা তো হরহামেশাই হয়। আপনি অফিসে গেলেন, আপনাকে সে একটা সিগন্যাল দিবে, আপনি এটা অফ করে দিবেন। বা বাসা আপনার লক করতেই ভুলে গেছেন, আপনি বাইরে রিমোটলি এটা লক করতে পারেন। ইট ইজ স্মার্ট হোম, মানে স্মার্টলি ম্যানেজ করা। তো আমাদের দেশে আসলে এখনো কনসেপ্টটা ওইভাবে কাজ করছে না, তবে খুব রিসেন্টলি আস্তে আস্তে চলে আসবে। আমরা এবং বোধহয় এটা ভয়েস দিয়েও বোধহয় কমান্ড দিয়ে এগুলো করা যায়। এটাই মানে রিমোটলি কন্ট্রোল করা। আপনি সেটা মোবাইল থেকে করতে পারেন, আপনি আপনার কম্পিউটার থেকে করতে পারেন, আপনি ভয়েসের মাধ্যমে করতে পারেন। এবং এটা কি নরমাল যে ম্যানুয়াল, ধরেন একটা ম্যানুয়াল লকিং সিস্টেম বা ম্যানুয়াল একটা এসি অফ অন বা অন্যান্য হোয়াটএভার যাই থাক, এগুলো হচ্ছে কি এটা অনেক বেশি মোর সিকিউরড, বা কি বেনিফিট এটা? কোনো ক্ষেত্রে সিকিউর, কারণ আপনি হয়তো চিটাগং চলে গেছেন, আপনি বাসা লক করেন নাই, আপনার এখন মনে হচ্ছে আমি তো এটা করি নাই, বা আপনি এসিটা অন করে চলে গেছেন, বা আপনার ভিতরে 4-5টা লাইট জ্বলছে, বা আরও অনেক কিছু হতে পারে, আপনি এটা করতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার বাসায় কি হচ্ছে, আপনার ভিডিও ক্যামেরা লাগানো আছে। তো এই জিনিসগুলো আপনি যে কোনোভাবে কন্ট্রোল করাটাই, মানে বাইরে থেকে রিমোটলি কন্ট্রোল করা। অনেক ধরনের ইনসিডেন্ট হয়ে যায় যে গ্যাসের চুলা
জ্বলছে রাইট। বা এরকম অনেক কিছু ইনসিডেন্ট হয়ে যেতে পারে, যেগুলো যদি আমি বাইরে থেকে জানতে পারি বা ওরকম একটা সিগন্যাল পাই যে ঘরে ধোঁয়া উঠছে, ধোঁয়ার কারণে কোনো একটা সিগন্যাল মোবাইলে চলে গেল, সে বুঝতে পারলো যে ওই গ্যাসের চুলা থেকে একটা ধোঁয়া, সে সাথে সাথে দরজাটা ওখান থেকে ওপেন করে দিতে পারলো, নিচে সিকিউরিটিকে বললো, কেয়ারটেকার কাউকে বললো, যে কেউ একজন ফায়ার ব্রিগেডে ফোন করলো, ইনস্ট্যান্ট সে একটা অ্যাকশন নিতে পারবে। সো স্মার্ট হোমে এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়, এই জন্য বোধহয় বাংলাদেশে এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে। এই যে ইদানিং কিছু অ্যাপার্টমেন্ট আমরা দেখছি যে লিভিং স্পেস, ডাইনিং, কিচেন এগুলো সব একসঙ্গে, মানে আমি আপনি বুঝতে পারছেন আমি ওপেন কিচেনের কথা বলছি। এইগুলো সুবিধা এবং অসুবিধা কি? ওপেন কিচেন আমাদের দেশের জন্য একটু সমস্যা, কেননা আমরা খুব স্পাইসি ফুড খাই। আমরা যখন রান্না করি তখন আমরা বিভিন্ন মশলা, তেল এটা দিই। আমি খুব রিসেন্টলি মালয়েশিয়াতে যেটা দেখলাম, ওদের বেসমেন্টে সমস্ত কিচেন, বিরাট কিচেন, তারা প্রত্যেকটা শপের মধ্যে আলাদা আলাদা কিচেন তারা ইউজ করছে, কোনো গন্ধ নেই, কিচ্ছু নাই, কেননা তারা স্পাইসি ফুড অত খায় না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুব স্পাইসি ফুড খাই, আমরা মশলা খুব পছন্দ করি। এটা কি কিচেন হুড ইউজ করলে এটা পুরোপুরি যাবে না? পুরোপুরি যায় না, কেননা তেল থাকে আমাদের তেলটা আমরা ওইভাবে করতে পারি না। তো ফলে আমাদের জন্য ওপেন কিচেনটা খুব ভালো কনসেপ্ট না। তো আমাদের একটু অভ্যাসটা চেঞ্জ করতে হবে, মানে খাবারের অভ্যাসটা আগে চেঞ্জ করতে হবে, তারপর ফ্ল্যাটের ডিজাইন দিতে হবে। না হলে যারা ওপেন কিচেন করতে চায় তারাও কিন্তু একটা গ্লাস ব্যবহার করে, আপনি দেখবেন যে একটা সামহাও শাটার ইউজ করে রান্নাটা হয়ে গেলে তারপরে তারা সার্ভ করে, যাতে গন্ধটা বাইরে না আসে। অনেক অফিসে দেখবেন কিচেন আছে, অফিসের ভিতরে গন্ধ, তার কারণ স্মেলটা ভিতরে ঘুরতে থাকে, ভিতরে চলে আসে। ওকে মামুন ভাই, যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ 2-3টা পরামর্শ কি দেবেন? যারা বাড়ি নিয়ে চিন্তা করছে তাদের কি করা উচিত, কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত? সবচেয়ে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া উচিত, তাদের মাধ্যমে কাজটা করানো। অনেকে চিন্তা করে যে আমি কোনো আর্কিটেক্টের কাছে গেলে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, এটা নো, এটা একটা ভুল ধারণা। কেননা আপনি হয়তো একটা বাসা করবেন, এখন একটা 4 কাঠার মধ্যে 5 তলা বাসা করতেও 4-5 কোটি টাকা খরচ হয়ে যায়। তো এইটা না করে আমরা সেই 5 কোটি টাকা খরচ যদি আমি কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের গাইডেন্স নিয়ে করি, তাহলে আমার খরচটা সেটাই হবে, কিন্তু আমার স্পেসের ইউটিলাইজেশন অনেক বেটার হবে, আমার বাসাটা অনেক গুছানো হবে এবং আমার রুচি মতো হবে। মানে আমি সবগুলো সাপোর্টিভ, অনেক বেশি ফাংশনাল হবে। আমি কোন পেইন্টটা ইউজ করব, কোন টাইলসটা ইউজ করব, আমি কোন বাথরুম ফিটিংস ইউজ করব, সব গাইডেন্সগুলো আমি পেয়ে যাব। ফলে আলটিমেটলি এটা অনেক গেইন হয়। আর বাসা হচ্ছে মানুষের একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। মানে সাধারণ মানুষ খুব কমই হয় যে 3টা-4টা বাসা করে, একটাই করে সারা জীবনে, বেশিরভাগ সময় করে। তার জন্য এই ইনভেস্টমেন্টটা বিরাট ব্যাপার। এবং একটা মানুষ যে পৃথিবীতে আসে এবং চলে যায়, সে যে বাড়িটা করে যায়, সে চলে যায়, তার বাড়িটা কিন্তু থেকে যায়, তার একটা ফুটে স্টেপ এই পৃথিবীতে থাকে তার বাড়ির মধ্যে দিয়ে। এবং অনেকেই যে জন্য লিখে রহমান ভিলা, মানে আমার নাম রহমান, আমি বাড়ির সামনে লিখে রাখলাম রহমান ভিলা, মানে আমার নামটা যেন থেকে যায়। এটা কিন্তু আমরা চাই, সাইকোলজিক্যালি আমাদের মধ্যে একটা কাজ করে যে আমি এই বাড়িটা করে আমি এক সময় থাকবো না, কিন্তু মানুষ এসে দেখবে আমার বাড়িটা। সবাই হয়তো তাজমহল বানাতে পারবে না, কিন্তু প্রত্যেকের রহমান ভিলাই তার কাছে তার তাজমহল। সো এই তাজমহলটা বানানোর সময় তার একজন ভালো আর্কিটেক্টের কাছে যাওয়া অবশ্যই উচিত। ঠিকই বলেছেন মামুন ভাই, এই ভালো একজন আর্কিটেক্ট সে কীভাবে সিলেক্ট করবে, সে কীভাবে বুঝবে কে ভালো আর্কিটেক্ট? একজন ভালো আর্কিটেক্ট বের করার তার উপায়টা কি? এটা অবশ্য খুব টাফ কোশ্চেন আপনি করে ফেললেন। এটা উনি আলাপ করতে হবে, 2-3 জনের সাথে কথা বললে উনি একটা ধারণা পেয়ে যাবেন যে একজন ভালো আর্কিটেক্ট বা ওনার মনের মতো। কেননা ওনার আবার অ্যাক্সেসিবিলিটি লাগবে, যে আর্কিটেক্টের সাথে কথা বলে তাকে কমফোর্ট ফিল করতে হবে যে না, আমি ওনার সাথে যেটা আমার প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের মতো জিনিস যে বাসা করবে, তো বাসাটা কি করবে সেটা সে যদি আর্কিটেক্টের সাথে ফিল করে, কমফোর্ট ফিল করে, যে আমি কথা বলে ফ্রি কমিউনিকেশন এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি ইজি অ্যাক্সেস থাকলে তাহলে সহজ হয় জিনিসটা।
থ্যাংক ইউ মামুন ভাই। আমি লাস্ট কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনও না, আমি আপনার কাছে পরামর্শ চাই যে বিল টক বাংলাদেশ এর যারা অডিয়েন্স আছে, যারা এই প্রোগ্রামটা দেখলো, তাদের জন্য আপনার কি পরামর্শ, বা যদি কোনো পরামর্শ দিতে চান? পরামর্শ আর কি দিব, সবাইকে বিলটকের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার ভাল লাগলো এখানে এসে। তো এখানে আমার মনে হয় এই প্রোগ্রামটা যদি আপনারা রেগুলার দেখেন, তাহলে বাড়ি করা এবং বাড়ির সাপোর্টিং অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি আশা করব সবাই খুব আগ্রহ নিয়ে প্রোগ্রামটা দেখবে এবং ফলো করবে। মামুন ভাই, আপনি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: নিরাপদ ও পরিকল্পিত নির্মাণের কোনো বিকল্প নেই। একজন ডাক্তার ভুল করলে একজন মানুষের জীবনের ক্ষতি হতে পারে, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের ভুলে হাজার প্রাণ ধ্বংস হতে পারে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসছি। এনপিবির সাথেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে।